সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে হয়রানিমূলক গ্রেফতারের অভিযোগ। গোরান থেকে ওই ওখানে বসে একটু আড্ডা দিতে নিয়েছিলাম, সেই জন্য ধরে নেই আবার মামলা দেওয়া দিচ্ছে। অনেক বোঝানো হয়েছে যে স্যার আমার ছেলেটা আসলে কিছুই দুনিয়াতে বুঝে না। জনমনের স্বস্তি আনতেই এ অভিযান বলছে পুলিশ। আরো সতর্ক হওয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। যখন কোনো ধরনের অপরাধ বৃদ্ধি পায় ওই অপরাধটাকে মূলত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওই অপরাধটির উপরে আমাদের বিশেষ জোর দিয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযান চলাকালে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে নিরীহ মানুষ কোনোভাবে হেনস্থ না হয়। আগাম ঘোষণা দিয়ে বিশেষ অভিযান পরিচালনার সফলতা নিয়ে সংশয়। একটা আশঙ্কা থেকে যায় যে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সরে পড়তে পারে কিংবা পালিয়ে যেতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাসদের হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, মন্তব্য সৈয়দ আশরাফের। যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। সরকারি বিভিন্ন হাসপাতালে বাড়ছে অসাধু কর্মচারীদের দৌরাত্ম্য। রোগীর জন্য বরাদ্দ ওষুধ বিক্রি করে দেওয়া হচ্ছে খোলা বাজারে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে প্রতারক চক্রের তৎপরতা। মোহাম্মদপুর এলাকা থেকে মুদ্রা জালিয়াতি ও অজ্ঞান পার্টির 7 সদস্য আটক। নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দাম ও ভেজাল খাদ্য। আদা 20 টাকা কিনতে পারে গেছে, রসুন 10 টাকা কিনতে পারছে। এভাবে যদি বাড়ে আমরা কোথায় যাব? এবং ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলার জেরে নিউ ইয়র্কে সর্বোচ্চ সতর্কতা। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নেওয়ার তাগিদ। দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযানের চতুর্থ দিনে 34 জন জঙ্গি সহ সন্দেহভাজন 3245 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতরাত থেকে আজ বেলা 12টা পর্যন্ত চট্টগ্রাম, টাঙ্গাইল, ঝিনাইদহ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চট্টগ্রামে 223 জনকে আটক করা হয়েছে। টাঙ্গাইলে গতরাতে মির্জাপুর উপজেলায় একরামুল নামে এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরও 70 জনকে আটক করা হয়। এদিকে ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জ থেকে গতরাতে ইউনুস ও শাহিন নামে 2 জঙ্গি সহ আটক করা হয় 33 জনকে। সাতক্ষীরায় অভিযান চালিয়ে কলারোয়া, দেবহাটা ও তালা সহ 8 উপজেলা থেকে 52 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে 2 জন জঙ্গি রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পঞ্চগড়ে 26, কুমিল্লায় 114, গাজীপুরে 84 এবং বগুড়ায় 5 জঙ্গি সহ 86 জনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে কোথাও কোথাও নিরীহ মানুষ হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। আর বিশেষ অভিযানের ক্ষেত্রে পুলিশকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। এদিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত ও কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষমান অনেক অভিযোগ করেছেন হয়রানিমূলকভাবে তাদের স্বজনদের গ্রেফতার করা হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। জঙ্গি দমন, টার্গেট কিলিং বন্ধ এবং দোষীদের গ্রেফতারের পুলিশের বিশেষ অভিযানের চতুর্থ দিনে ঢাকা মহানগর হাকিম আদালতের চিত্র এটি। রাজধানীতে গত 24 ঘন্টায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নেওয়া হয় এই আদালতে। গোরান থেকে ওই ওখানে বসে একটু আড্ডা দিতে নিয়েছিলাম, সেই জন্য ধরে নেই আবার মামলা দেওয়া দিচ্ছে। একই চিত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির স্বজনরা ভিড় করছেন এখানে। তাদের অভিযোগ হয়রানিমূলকভাবে তাদের গ্রেফতার করা হয়েছে। ওনাকে অনেক বোঝানো হয়েছে যে স্যার আমার ছেলেটা আসলে
সে একেবারে মগের মতো মগ, সে কিছুই দুনিয়াতে বুঝে না। গত 4 দিনে এ পর্যন্ত সারা দেশে 119 জঙ্গি সহ 7,000-এরও বেশি গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার কর্মীরা মনে করেন বিশেষ অভিযানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। পুলিশকে দায়িত্ব নিতে হবে যে এই ধরনের কর্মকাণ্ডকে পরিচালনা করার ক্ষেত্রে তারা সতর্কতা অবলম্বন করবে, যাতে সাধারণ নিরীহ মানুষরা যেন এটার ভুক্তভোগী না হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদের মত, গ্রেফতারের ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে পুলিশকে। পুলিশের উপর যেমন একটা চাপ আছে যে সত্যিকার অর্থে যারা অপরাধ করছে, চোরাগোপ্তা হত্যা করছে, তাদেরকে ধরার, ঠিক তেমনিভাবে তাদের অভিযান চলাকালে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে নিরীহ মানুষ কোনোভাবে হেনস্থ না হয়। একই সঙ্গে জনধারায় বা বিশেষ অভিযানে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশকে উচ্চ আদালতের নির্দেশ পালনেরও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আগাম ঘোষণা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তাদের মতে আগাম ঘোষণায় প্রকৃত অপরাধীরা যেমন লুকিয়ে পড়তে পারে, তেমনি হয়রানির শিকার হতে পারেন সাধারণ মানুষ। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন তাদের অভিযান সবসময়ই চলে, কিন্তু কোনো নির্দিষ্ট ধরনের অপরাধ বেড়ে গেলে তখনই ঘোষণা দিয়ে বিশেষ অভিযান চালানো হয়, আর এটি করা হয় জনমনে স্বস্তি দেওয়ার জন্যই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বিভিন্ন ধর্মীয় নেতা, ভিন্ন মতাবলম্বী এবং নানা শ্রেণী পেশার মানুষকে নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করতে তৎপর এক শ্রেণীর অপরাধী। গেল 1.5 বছরে দেশ জুড়ে 50টি হামলায় নিহত হয়েছেন 53 জন, আহতের সংখ্যা 129 জন। এর মধ্যে জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে 15টির দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন IS, 9টির দায় স্বীকার করেছে আনসার আল ইসলাম। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, IS এর নামে JMB এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ অবস্থায় টার্গেট কিলিং বন্ধ ও দোষীদের গ্রেফতারের আগাম ঘোষণা দিয়ে শুক্রবার মধ্যরাত থেকে অভিযানে নামে পুলিশ। এই অভিযানে চতুর্থ দিন দুপুর পর্যন্ত দেশ জুড়ে 7,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হলেও তার মধ্যে জঙ্গি রয়েছে মাত্র 119 জন। আপনি যদি ঢাকঢোল পিটিয়ে আপনি যদি প্রচার করে অভিযানটা করেন, তাহলে তো আপনার একটা আশঙ্কা থেকে যায় যে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সরে পড়তে পারে কিংবা পালিয়ে যেতে পারে। যখন কোনো ধরনের অপরাধ বৃদ্ধি পায়, ওই অপরাধটাকে মূলত নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ওই অপরাধটির উপরে আমাদের বিশেষ জোর দিয়ে আমরা অভিযান পরিচালনা করি, যাতে মানুষজন স্বস্তি পায়। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, মুক্তমানা লেখক, ব্লগার হত্যার মাধ্যমে টার্গেট কিলিং শুরু হলেও পরে এর ক্ষেত্র বেড়ে পুলিশ কর্মকর্তার স্ত্রী পর্যন্ত ঠেকেছে। কাজেই এটি বন্ধে সরকারি সব সংস্থার সমন্বিতভাবে কাজ করা উচিত। দেশে সক্রিয় এবং তৎপর সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা একসাথে বসে পরিকল্পিতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই অভিযানটা পরিচালনা করা উচিত। এই অভিযানের মাধ্যমে আমরা নিয়মিত যাদের আমাদের ওয়ারেন্টের যতগুলো আসামি থাকে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া রয়েছে। বিশেষ এই অভিযানে নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেই বিষয়টি মাথায় রেখেই কাজ করা হচ্ছে বলে দাবি পুলিশ কর্মকর্তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বৈদেশিক মুদ্রা জালিয়াতি এবং অজ্ঞান পার্টি চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে সৌদি রিয়াল, জাল ডলার ও অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জাম। দুপুরে শ্যামলীতে পুলিশের তেজগাঁও জোনের ডিসি কার্যালয়ে গ্রেফতারকৃতদের হাজির করা হয়। পুলিশ জানায়, প্রতারণার শিকার এক ব্যবসায়ীর মামলার সূত্র ধরে প্রথমে ডলার জালিয়াত চক্রের 3 সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে আটক করা হয় মলম পার্টির 4 সদস্যকে। আটককৃতদের কাছ থেকে সৌদি রিয়াল, জাল ডলার ও অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, এই চক্রটি রিকশা ও ভ্যান চালক, বাদাম বিক্রেতা কিংবা রোগী সেজে বৈদেশিক মুদ্রার লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সন্ধান পেয়েছি 3-4টা চক্রের, মালিবাগে, আমাদের মোহাম্মদপুর, আদাবরে, মিরপুরে 3-4 চক্রের উত্তরাতে আমরা দেখি। আমরা লাইন আপে আছি, ওদের সাথে আরও ব্যাকআপ চক্র আছে এবং যারা হয়তো ওদের অন্যভাবে গাইড দেয়। প্রতারক চক্র আপনার পাশেই আছে, আপনার একান্ত ক্লোজ ডোরে আছে, কেন আপনি কোনো রকম লোভ লালসার বশীভূত না হয়ে আপনি হবেন তো প্রতারণার শিকার হবেন। সেটা টাকা হোক, অন্য কোনো বিষয় হোক, অন্য কোনো বড় লেনদেন হোক, সহজভাবে অল্প টাকার বিনিময়ে আপনি কিছু চাচ্ছেন বা পাচ্ছেন, তো আপনি প্রতারিত হচ্ছেন।
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, সিট পেতে ঘুষ লেনদেন, রোগীদের জন্য বরাদ্দ খাবার আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ছে সরকারি হাসপাতালের কোনো কোনো অসাধু কর্মচারী। এর সঙ্গে যুক্ত হয়েছে রোগীর জন্য বরাদ্দ সরকারি ওষুধ খোলা বাজারে বিক্রি করা, ফলে ভুগতে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। তবে অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। তাফসির বাবুর রিপোর্ট। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের আউটডোর প্রচন্ড ভিড়ে যেখানে রোগীদেরই দাঁড়ানো কষ্টকর, সেখানে রীতিমতো জটলা বেঁধে রোগীদের প্রেসক্রিপশন দেখছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। দিনের পর দিন এ কাজ চললেও সেদিকে নজর নেই হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ক্যামেরা আসার পরই হঠাৎ শুরু হলো তাদের তৎপরতা। হাসপাতালের বাইরেই দেখা মিলল নারায়ণগঞ্জের এই দম্পতির। জানালেন হাসপাতালে সিট পেতে ঘুষ দিতে হয়েছে তাদের। সিট দিছে, সিট দেওয়ার পরে 7,000 টাকা দাবি করছিল, পরে দিয়েছেন কত? 500 টাকা। হাসপাতালগুলোতে কান পাতলেই শোনা যায় এরকম নানা অভিযোগ। আমার খাবার যে চারটা দেওয়া ছিল, যে ভাত না নিলে আপনি দুধ দেওয়া হয়, আমি 10 দিনে একদিন শুধু পেয়েছি। ওরা দুধগুলো যেমন অন্যান্য রোগীদের কাছে বিক্রি করে ফেলে। যাদের টাকা আছে তাদের জন্য ভালো চিকিৎসা হয়, যাদের টাকা নেই তাদের চিকিৎসা এরকম একটা সুবিধা পাওয়া যায় না। তবে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানালেন বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক। সপ্তাহে 3 দিন দুধ দেই আর 3 দিন অন্য খাবার দিই। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয় না তা না, কিন্তু এটা সাময়িক। বেড নেওয়ার ব্যাপারটা এটা তো যেটা হয় এটা গোপনে হয়। ওয়ার্ডের সাথে করে নিয়ে যাচ্ছে, সে কারোর কাছে টাকা চাই ফেললো কিনা এটা তো আমরা অনেক সময় বুঝতে পারি না। যখনই আমরা এরকম কিছু সন্দেহ করি তাকে সাথে সাথে ট্রান্সফার করে দিই। এদিকে অভিযোগ আছে বিভিন্ন হাসপাতালের রোগীদের জন্য আসা সরকারি ওষুধও টাকার বিনিময়ে বাইরে পাচার করে দিচ্ছে হাসপাতালের একটি চক্র। র্যাবের সাম্প্রতিক কয়েকটি অভিযানে এরকম বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় পুরো বিষয়টি খতিয়ে দেখে অপরাধী শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত আছেন এই অন্যায়ের সাথে আমরা তাদেরকে যথাযথ ব্যবস্থা নেব, শাস্তি দেব এবং আমরা চেষ্টা করব যাতে আগামীতে সরকারি ওষুধ যাতে কোথাও বাইরে না যেতে পারে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। আমাদের স্বাস্থ্য। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। বৃষ্টিতে খুলনায় দিনভর জলজটে চরম ভোগান্তি, ড্রেনেজ ও বর্জ্য অব্যবস্থাপনাকেই দায়ী করছেন নগরবাসী। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2016 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এছাড়া বাংলাদেশ 82তম দেশ হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রেড ফ্যাসিলিটেশন এবং বাণিজ্য সহজীকরণ চুক্তিতে অনুসমর্থন দিয়েছে বলেও জানান তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ। বিএনসিসি নামে পরিচিত প্রতিষ্ঠান, এটির আসলে কোনো আইনি কাঠামো নেই। আইনি কাঠামো দেওয়ার জন্য একটা নতুন আইন করা হয়েছে। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ছাত্র ছাত্রী থাকবে তারা বিএনসিসির সদস্য হতে পারবে। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিএনসিসির অধিদপ্তর নামে একটা অধিদপ্তর থাকবে। বাণিজ্যে বিভিন্ন ধরনের যে সমস্যা আছে এগুলোকে সহজীকরণের একটা এগ্রিমেন্ট চূড়ান্ত করা হয়। সরকার এই অনুসমর্থনে যোগদান করলো। মক্কা শরীফ এবং মদিনা শরীফ রক্ষার জন্য বাংলাদেশ সৈন্য পাঠাবে, এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রতিশ্রুতি। জাসদের হঠকারী সিদ্ধান্তের কারণে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় সৈয়দ আশরাফ আরো বলেন, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। কিভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। জাসদ নামক এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন কাজে তারা পরিচালিত করল। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছিল তারা ছিল 100% ভণ্ড। আজকে যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রধারীরা
যদি আজকে একটা সফল রাজনৈতিক দল হতে পারে। এবং এটা আমাদের একটা বিষয় শিক্ষা দেয়, হঠকারীরা কোনোদিনই কোনো কনস্ট্রাকটিভ কাজ করতে পারে না। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে সচিবালয়ে গুপ্ত হত্যা সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। গুপ্ত হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিএনপি জামায়াতে জড়িত থাকার প্রমাণ রয়েছে জানিয়ে এ সময় তিনি বলেন, বারবার ব্যর্থ হয়েই এবার তারা সরকার পতনের কৌশল হিসেবে গুপ্ত হত্যাকে বেছে নিয়েছে। জঙ্গি সন্ত্রাস গুপ্ত হত্যা দমনে সরকার বদ্ধপরিকর এবং এর সঙ্গে বিএনপি জামাতের অনেকের জড়িত থাকার প্রমাণ সরকারের হাতে আছে। গুপ্ত হত্যা, জঙ্গি আক্রমণের বিষয়ে কৌশলগত নীরবতা পালনের মাধ্যমে খালেদা জিয়া প্রত্যক্ষভাবে জঙ্গিবাদের যে পৃষ্ঠপোষকতা করে চলেছেন তা নজিরবিহীন এবং ন্যাক্কারজনক ঘটনা এবং ক্ষমার অযোগ্য। সরকারকে প্রতিপক্ষ মনে করছে জঙ্গিরা, বেগম খালেদা জিয়া। সরকারের গায়ে হাত দিতে ব্যর্থ হয়ে সাধারণ নাগরিকের গায়ে হাত দিচ্ছে। গুপ্ত হত্যা প্রশ্নে সবকিছু ব্যাপারেই যে তদন্তের যে ফলাফল আসছে তার ভিত্তিতে যতটুকু তার সম্পৃক্ততা রয়েছে ততটুকু আমরা আমলে নিয়ে মামলা রুজু করেছি এবং সেই মামলা আদালতে যাচ্ছে। সারা দেশে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও গুপ্ত হত্যার প্রতিবাদে 19 জুন সারা দেশে 14 দলের মানববন্ধন কর্মসূচিতে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএ। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় সভানেত্রীর কার্যালয়ে 14 দলের বৈঠক শেষে একথা জানান দলটির সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় বিএনএ চেয়ারম্যান নাজমুল হুদা বলেন, সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপের ওপর পূর্ণ সমর্থন রয়েছে তার দলের। দেশব্যাপী যে গুপ্ত হত্যা, বিএনপি জামাত জোটের যে লাগামী নৈরাজ্যের প্রতিবাদে আমরা 14 দলের পক্ষ থেকে ঢাকা সহ দেশব্যাপী যে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছি তার প্রতি সমর্থন জানানোর জন্য এবং সংহতি জানানোর জন্য ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জোট বিএনএর নেতৃবৃন্দ এখানে এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের মতবিনিময় হয়েছে। তারা আমাদের এই কর্মসূচির সমর্থন জ্ঞাপন করেছে। অপরাধী সে যেই হোক না কেন, সে আমাদের দলের হোক কি অন্য দলের হোক, তাদেরকে চিহ্নিত করার দায়িত্ব কিন্তু সরকারের, যাতে এই সন্ত্রাস ভবিষ্যতে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন, আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সন্ধ্যার সময় আরো থাকছে। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে 5 জন নিহত। বাগেরহাট ও মানিকগঞ্জে স্বামী স্ত্রী সহ আরো 3 জনের মৃত্যু। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারী বর্ষণে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক সহ নিচু এলাকায় দিনভর জলজট থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। এজন্য অনুন্নত ড্রেনেজ ব্যবস্থাকেই দুষছেন নগরবাসী। সকালে মুষলধারে বৃষ্টিতে শহরের বেশিরভাগ জায়গায় পানি জমে যায়। পূর্ব বানিয়া খামার, টুটপাড়া, মৌলভীপাড়া, বাগমারা ও চানমারি সহ নিচু এলাকার বাড়িঘরে পানি ঢুকে পড়ে। এমনকি খান জাহান আলী রোড সহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাঁটু পানি থাকায় যান চলাচলে বাধার সৃষ্টি হয়। প্রতি বছর বৃষ্টিতে নিচু এলাকা তলিয়ে গেলেও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সিটি কর্পোরেশনের কোনো নজরদারি নেই বলে অভিযোগ নগরবাসীর। ঘরবাড়ি তলায় গেছে, পানি উঠে গেছে, ফার্নিচার টার্নিচার ভিজে গেছে, খাট টাটগুলো ভিজে গেছে। এটা তো সমস্যা আমাদের চলাচলে এবং যাতায়াতে, অফিস আদালতে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 1000 ফুট রাস্তা উঁচু করলে, ড্রেনের সমস্যার সমাধান না করলে আপনার জীবনেও এই পানির সমস্যার সমাধান হবে না। বিকেএসপিতে আবাহনী প্রাইম দোলেশ্বরের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তামিম ইকবালের অসৌজন্যমূলক আচরণের কারণে নয়, বরং অসুস্থতার কারণে আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে অপারগতা প্রকাশ করায় ম্যাচ স্থগিত হয়েছে। এমনটাই জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আমিন খান। তিনি আরো জানান, ম্যাচটির ভাগ্য নির্ধারণ করবে বিসিবি। রিপোর্টটার মধ্যে উনি লিখেছেন যে আম্পায়ার অসুস্থতার কারণে উনি ম্যাচ পরিচালনা করা সম্ভব না, গতকালকেও ছিল না, আর আজকেও উনি পারবে কিনা সেজন্য তিনি সন্দিহান। সেই কারণে উনি আজকের খেলা সেটা চালাতে অপারগতা সৃষ্টি জানিয়েছেন। সেই কারণে আমরা এই জিনিসটা এখন অলরেডি সব ক্লাবকে জানিয়ে দিয়েছি যে ওই খেলাটা ছাড়া বাকি খেলাগুলি যথারীতি চলবে। ম্যাচটা এখন আমরা এটা বোর্ডের কাছে রিফার করে দিয়েছি।
বোর্ড এখন এর সিদ্ধান্ত নেবে যে এই ম্যাচের ব্যাপারে আম্পায়ারদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়। কারণ আমি জানতে পেরেছি যেটা যে দুইটা দলই খেলার জন্য প্রস্তুত ছিল, সেখানে আম্পায়ারদের অপারগতার কারণেই খেলাটা হয়নি। ঈদ উপলক্ষে রাজধানীর বিপণী বিতান ও মার্কেটগুলোতে ভিড় বাড়ছে মানুষের। অনেকেই পরিবার আর পরিজন নিয়ে ছুটছেন বিভিন্ন শপিং মলের দিকে। এতে করে ঈদের কেনাকাটা মোটামুটি জমতে শুরু করেছে বলে জানিয়েছেন দোকানিরা। ঈদ উপলক্ষে বাহারি রং ও ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন বিপণী বিতানগুলো। সকালের দিকে ক্রেতাদের ভিড় কিছুটা কম থাকলেও বিকেলে অফিস ছুটির পরপরই ভিড় বাড়তে দেখা যায়। রাজধানীর শপিং মলগুলোতে ইফতারির পরই ক্রেতা সমাগম বেড়ে যায় বলে জানান দোকানিরা। তবে রোজার শুরুর দিকে থাকায় নিজের পছন্দ অনুযায়ী পোশাক কেনার চেয়ে দাম ও পছন্দসই পোশাক খোঁজায় বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। মূলত ভিড় এড়াতেই রমজানের শুরুর দিকে অনেকেই সেরে নিচ্ছেন কেনাকাটা। তবে 10 রোজার পর থেকে কেনাবেচা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। ঈদের সময় অনেক গ্যাঞ্জাম হয় মার্কেটে, সেই কারণেই এসেছি একটু আর্লি। মা সাথে এসেছি, ড্রেস কিনবো, জামা কিনবো, জুতো কিনবো। এখনো নতুন কোনো কালেকশন ওইভাবে দেখতেছি না, ভালো কোনো কালেকশন দেখলে কিনবো আর কি। যেখান থেকে টি শার্ট কিনলাম ওইটাও গতবারে যে রেঞ্জে ছিল এখন একটু বেশি, অ্যারাউন্ড 100 to 200 টাকা বেশি মনে হচ্ছে। শুরুর দিক দিয়ে আপনার আনস্টিচ বেশি বিক্রি হওয়ার কথা, কিন্তু এবার হচ্ছে না। অনেক কাস্টমার কিনতেছে, গিফট আইটেম কিনতেছে, নিজেদেরটা দেখতেছে ঘুরে ঘুরে। নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দাম ও ভেজাল খাদ্য। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজও 4,30,000 টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেট অভিযান পরিচালনা করেন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট SM অজিউর রহমান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ সহ বিভিন্ন অভিযোগে কয়েকজন দোকানিকে 30,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও মিনা সুপার শপে বিজ্ঞাপন প্রদর্শন করে সিগারেট বিক্রি ও মাংস ফ্রোজেন করার দায়ে 1,50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এদিকে রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সে সময় অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় এক পাইকারি বিক্রেতাকে 50,000 টাকা জরিমানা করেন ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে এক কারখানা মালিককে 2 লাখ টাকা জরিমানা ও একটি কারখানা সিলগালা করে দেয় তারা। পরে পুরো রমজান মাস ও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এমন কোনো জিনিস লোগো ব্যবহার করা যাবে না যেটা সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট মিন করে। বিজ্ঞাপন প্রদর্শন করেছেন, এর জন্য তাদের আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি। একই সাথে ফ্রিজে দেখবেন যে ফ্রোজেন মাংস রাখা হয়েছে, অর্থাৎ যে মাংসটা আজকে বিক্রি হচ্ছে না সেটি তারা ফ্রিজে রাখছে, ফ্রিজে রেখে আবার পরের দিন বিক্রি করছে, অথচ তাদের ডিসপ্লেতে কিন্তু ফ্রেশ মাংস হিসেবে মিন করা এটি। সেই জন্য ভোক্তা সংরক্ষণ অধিকার আইন অনুযায়ী আমরা 50,000 টাকা জরিমানা করে সতর্ক করার জন্যই। অধিক মূল্যে চিনি বিক্রি করতেছে, বিশেষ করে মিল থেকে তারা ক্রয় করতেছে 48 টাকা 20 পয়সা, তারা পাইকারি বিক্রি করতেছে 58 টাকা 30 পয়সা। সেমাই কারখানা এখানে খুব অস্বাস্থ্যকর পরিবেশ, তো এদেরকে আমরা বিভিন্ন আইনে জরিমানা আরোপ করা হয়েছে। রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কোনো রকম অশুভ চিন্তা না করতে পারে সেই দিক বিবেচনা রেখে এই অভিযান অব্যাহত থাকবে। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমন উল্টে 5 জন নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় বাগেরহাটে মোটরসাইকেল আরোহী দম্পতি ও মানিকগঞ্জে 1 জন মারা গেছেন। এসব ঘটনায় আহত হয়েছেন 7 জন। সকালে কুষ্টিয়ার ভাদালিয়া থেকে শহরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি নসিমন। পথে কুষ্টিয়া খুলনা মহাসড়কের বটতৈল এলাকায় পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে আহত 7 জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 যাত্রী মারা যান। নিহতদের সবাই সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। এদিকে সকালে মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের মহাদেবপুর এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে একই পরিবারের 5 জন আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ জানায়, প্রবাসী ছেলেকে বিদায় জানিয়ে ঢাকা থেকে সপরিবারে ফরিদপুরে ফিরছিল পরিবারটি। এছাড়া সকালে বাগেরহাট মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হন। দেশের বাইরের খবর।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলাকারী আফগান বংশোদ্ভূত ওমর মাতিনের সার্বিক বিষয় তদন্ত করছে এফবিআই। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায় মাতিন। মাতিনের বাবা সিদ্দিক মাতিন এনবিসি নিউজকে জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। তবে মার্কিন গণমাধ্যম মাতিনের বাবার একটি ইউটিউব ভিডিওর বরাতে তাকে তালেবানপন্থী বলে মন্তব্য করছে। এদিকে মাতিনের সাবেক স্ত্রী জানিয়েছেন, মাতিন মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। এদিকে হামলার পর রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে শনিবারের ওই হামলায় 50 জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করে একে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। এদিকে ফ্লোরিডার অরল্যান্ডোতে হামলার পর নিউ ইয়র্ক জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার মার্ক ভিভেরিটো। হত্যাযজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত এর বিচার দাবি করেছেন প্রবাসী বাঙালিরাও। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বানে রোববার নিউ ইয়র্কে এক সমাবেশের আয়োজন করেন সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। সমাবেশে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল স্পিকার সহ জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। সন্ত্রাসীদের কোনো অপতৎপরতা আমাদের ঐক্য বিনষ্ট করতে পারবে না। সমাজের সব সম্প্রদায়ের মানুষকে আমরা সমানভাবে বিবেচনা করে এসেছি এবং ভবিষ্যতে আমাদের এই মতাদর্শের কোনো পরিবর্তন হবে না। 9/11 থেকে শুরু করে আমরা অনেক সন্ত্রাসী হামলার শিকার হয়েছি, কিন্তু চরমপন্থীদের এসব ষড়যন্ত্র আমাদেরকে আরো ঐক্যবদ্ধ করেছে। সিটি কাউন্সিল স্পিকার ভিভেরিটো ব্যক্তি পর্যায়ে আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নিতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। ভিন্ন সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের মুক্তমন প্রকাশ করবে, এটাই আধুনিক যুগের মূল শিক্ষা। কিন্তু ফ্লোরিডায় যা হয়ে গেল তা আমাদের পথ চলার জন্য অনেক বড় ধাক্কা। এই ধরনের ঘটনা এড়াতে কেন্দ্রীয় সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে হবে। অরল্যান্ডোতে বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান প্রবাসী বাংলাদেশিরা। মুসলমান এবং অভিবাসী হিসেবে দৈনন্দিন জীবনযাপনে আশঙ্কার কথাও জানালেন অনেকে। আমাদের সকলের জন্য একটা খুবই দুঃখ ভারাক্রান্ত, খুবই কষ্টের সময়। আসলে এই ধরনের ঘটনাগুলো আমাদের যেটা করে, আমাদের কমিউনিটিকে ডিভাইড করে। কারণ আমরা হচ্ছে মাল্টি কালচারাল প্লুরালিস্টিক কমিউনিটি। যে শুটিং করছে, নামটা মুসলমান হওয়ার কারণেই মুসলিম কমিউনিটির উপরে একটা নেগেটিভ ধারণা সবারই আসবে। আমি একজন ইসলাম ধর্মাবলম্বী অথবা মুসলমান ধর্মাবলম্বী হিসেবে আমি লজ্জিত। একজন মানুষ হিসেবে আমি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ, কারণ যেই ঘটনাটা ফ্লোরিডা অথবা পুরো পৃথিবীতে এখন ঘটে যাচ্ছে ইসলামের নামে, সেটা সঠিক ইসলাম না। ইসলামের এই বাণী কখনোই ছিল না। ইসলাম শান্তির ধর্ম বলে আমরা জানি। ফ্লোরিডায় সন্ত্রাসী হামলার পর যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউ ইয়র্ক জুড়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। ই গ্রুপের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে আসরের বর্তমান রানার্স আপ ইতালি। 2012 ইউরো ফাইনালের দুঃসহ স্মৃতি ভুলে আজুরিরা চায় আসরের শুরুটা জয় দিয়ে করতে। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও অভিন্ন লক্ষ্য বেলজিয়ামেরও। ফ্রান্সের স্তাদে দো লিওতে দু দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। পরিসংখ্যান কথা বলছে একবারের ইউরো চ্যাম্পিয়ন ইতালির পক্ষে। রেড ডেভিলদের সঙ্গে 21 বারের দেখায় 4 হারের বিপরীতে 13টিতে জয় তুলে নিয়েছে আজুরিরা। তাছাড়া 2000 সালের ইউরো চ্যাম্পিয়নশিপের একমাত্র দেখাতেও শেষ হাসি এসেছিল 1968-র চ্যাম্পিয়নরা। এবারও একই স্মৃতি ফিরিয়ে আনতে পোস্টের নিচে বিশ্বস্ত সৈনিক জিয়ান লুইজি বুফনকে রেখে কোচ অ্যান্তোনিও কন্তে ছক কষছেন 3-5-2 ফরমেশনে। হিসেব নিকেশের খাতা ইতালির পাল্লা ভারী হলেও দু দলের শেষ দেখায় জয় পেয়েছিল বেলজিয়াম। ব্রাসেলসের সে ম্যাচে বুফনরা হেরেছিল 3-1 ব্যবধানে। তাছাড়া যে কোনো দলের বিপক্ষে ইডেন হ্যাজার্ড আর ক্রিস্টিয়ানো বেন্টেকেদের সাম্প্রতিক পারফরমেন্সও বেশ দারুণ। তাই হাই ভোল্টেজ এই ম্যাচে মাঠে নামা নিয়ে শঙ্কা আছে বার্সা ডিফেন্ডার থমাস ভার্মারেনের। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে বিশেষ অভিযানে হয়রানিমূলকভাবে গ্রেফতারের অভিযোগ। জনমনে স্বস্তি আনতেই এ অভিযান, বলছে পুলিশ। সতর্ক হওয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। জাসদের হঠকারী সিদ্ধান্তে বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, মন্তব্য সৈয়দ আশরাফের। যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার
সমস্ত পরিবেশ যদি সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ। ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে প্রতারক চক্রের তৎপরতা। মোহাম্মদপুর এলাকা থেকে মুদ্রা জালিয়াতি ও অজ্ঞান পার্টির 7 সদস্য আটক। নিয়মিত বাজার মনিটরিং এর পরও রমজানে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না নিত্যপণ্যের দাম ও ভেজাল খাদ্য। আদা 20 টাকা কিনতে পারে গেছে, রসুন 10 টাকা কিনতে পারছে। এভাবে যদি বাড়ে আমরা কোথায় যাব? এবং ফ্লোরিডায় নাইট ক্লাবে হামলার জেরে নিউ ইয়র্কে সর্বোচ্চ সতর্কতা, ব্যক্তি পর্যায়ের আগ্নেয়াস্ত্র ব্যবহার নিষিদ্ধে জোর ব্যবস্থা নেওয়ার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।